আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই মিনিমাল চেঞ্জ ডিজিজ নিয়ে। নর্মালি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে যখন আমরা আসলে কথা বলি, নেফ্রোটিক সিনড্রোম তো বেসিক্যালি একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেখানে আসলে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়, রাইট? মোর দ্যান 3 গ্রাম পার ডে এই লেভেলে আসলে প্রোটিনিউরিয়া আমরা আসলে হতে দেখি। এখন নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে আমরা দুই রকম ঘটনা দেখতে পারি। একটা দেখি যে আমরা সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হচ্ছে, আর একটাতে দেখি যে আমরা নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হচ্ছে। সো নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়াগুলো দেখা যাচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস বা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, মেমব্রেনো প্রলিফারেটিভ যেই নেফ্রোপ্যাথিগুলো আছে বা গ্লোমেরুনেফ্রাইটিস আছে, সেইখানে আমরা আসলে দেখি যে নন সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হয়, বাট সিলেক্টিভ প্রোটিনিউরিয়া হয় আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজে। আজকে আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ নিয়ে আসলে কথা বলতে চাই। বেসিক্যালি মিনিমাল চেঞ্জ ডিজিজ আসলে আমরা মোটা দাগে দেখি যে চিলড্রেনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে, সেখানে মেজরিটি অফ দ্য টাইম দ্য রিজন বিহাইন্ড দিস ইজ মিনিমাল চেঞ্জ ডিজিজ। অ্যাডাল্ট পার্সনে মিনিমাল চেঞ্জ ডিজিজ চিলড্রেনের মতো এতটা কমন না। অ্যাডাল্ট পার্সনে মিনিমাল চেঞ্জ ডিজিজ আমরা অ্যারাউন্ড 30% পপুলেশনের মতো পাই। সো রিলেটিভলি আসলে কম, বাট চিলড্রেনের ক্ষেত্রে মেজরিটি অ্যারাউন্ড 90% বা তার আশেপাশে আসলে মিনিমাল চেঞ্জ ডিজিজ থেকে আসলে আমরা আসলে প্রেজেন্টেশন হইতে দেখি। সো প্রথম প্রশ্ন হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ আসলে কেন হচ্ছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট। আসলে এখানে আসলে ইমিউন ডিসরেগুলেশন হচ্ছে। মূল প্রবলেমটাই আসলে একটা টি সেল মিডিয়েটেড একটা ডিসঅর্ডার। এখানে আসলে দেখা যাচ্ছে যে টি সেল থেকে আমাদের কিছু সাইটোকাইনস রিলিজড হয়, টি সেল থেকে আমাদের কিছু সাইটোকাইন রিলিজড হয় যারা আসলে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন সেটার আসলে ড্যামেজ করে ফেলে। এবং যখন এই ড্যামেজটা হয়, এটার যে ইলেকট্রোস্ট্যাটিক যেই স্ট্যাটাসটা সেটা আসলে একটু অল্টারেশন হয়ে যায়, এবং তখন সেখান থেকে আমরা দেখি যে প্রোটিনিউরিয়া হচ্ছে। স্পেসিফিকভাবে আমরা দেখি আসলে অ্যালবুমিন এবং ট্রান্সফেরিন এইগুলো আসলে লস হতে থাকে। সো এটা বেসিক্যালি একটা সিলেক্টিভ টাইপ অফ প্রোটিনিউরিয়া আমরা হতে দেখি। তাহলে এটা টি সেল মিডিয়েটেড একটা ডিসফাংশন, টি সেল অ্যাকশন দেখি, তার জন্য কিছু সাইটোকাইন রিলিজড হয়, সেই সাইটোকাইনের প্রভাবে আলটিমেটলি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এখানে আসলে কিছু ড্যামেজ হয়ে যায়। সেইখান থেকে ফাইনালি পেশেন্টের আমরা দেখি যে পারমিয়েবিলিটি আসলে বেড়ে যায়। সো প্রোটিন লস হতে থাকে, এবং কোন প্রোটিন লস হচ্ছে? অ্যালবুমিন এবং ট্রান্সফেরিন। সো দিস ইজ দ্য বেসিক প্যাথোফিজিওলজি। এখন এটার পেছনের এমনি এটিওলজিক্যাল কারণ কি? সো এখানে কিছু ড্রাগ কজ আমরা পাই, যেমন নর্মালি দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্ট হয়তো বা NSAIDs পাচ্ছে, অথবা রিফাম্পিসিন। সো সেটার সাইড ইফেক্টস থেকে এটা হইতে পারে। আবার দেখা যাচ্ছে কারো হয়তো বা এপস্টেইন বার ভাইরাস দিয়ে ইনফেকশন হয়ে ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস ডেভেলপ করেছে, সেখান থেকেও এটা হতে পারে। সো ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস সেখানেও এমনটা হতে পারে। এর পাশাপাশি আমরা দেখি যে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি লিম্ফোমা হয়, স্পেসিফিকভাবে হজকিন লিম্ফোমা, তারপরে থাইমোমা, এই কন্ডিশনগুলোতে আমরা নেফ্রোটিক সিনড্রোম আসলে পাইতে পারি। সো দিস আর দ্য কমনেস্ট রিজন অফ নেফ্রোটিক সিনড্রোম। এখন প্রশ্ন হচ্ছে, কোনো একটা পার্সনের যদি নেফ্রোটিক সিনড্রোম আসলে ডেভেলপ করে, পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে কী হবে? সো ডেফিনেটলি মিনিমাল চেঞ্জ ডিজিজ যদি ডেভেলপ করে, সেখানে পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস কী হবে? সো এটা তো নেফ্রোটিক সিনড্রোম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। সো পেশেন্টের এখানে আমরা দেখবো যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে। সো এখানে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া আমি আসলে কখন বলি? যে মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, এর বেশি যদি আসলে প্রোটিন লস হতে থাকে, সেটাকে আমরা তখন নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া বলি। সো এখানে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া থাকবে, এটার জন্য পেশেন্টের ফাইনালি এডেমা ডেভেলপ করবে। পেশেন্টের এখানে আমরা দেখবো হাইপার কোলেস্টেরোলেমিয়া বা ডিসলিপিডিমিয়া, দুইভাবে বলা যাইতে পারে, অথবা হাইপার লিপিডেমিয়া। সো এটা আসলে ডেভেলপ করবে পেশেন্টের ক্ষেত্রে। এখানে আমরা কোনো হাইপারটেনশন কি পাই? উত্তর হচ্ছে না। এখানে আমরা আসলে হাইপারটেনশন আসলে আমরা এখানে পাই না। এবং পেশেন্টের ক্ষেত্রে এখানে নেফ্রোটিক সিনড্রোম, এখানে রেনাল ইম্পেয়ারমেন্টও আমরা খুব বেশি একটা ওইভাবে দেখি না। সো রেনাল ইম্পেয়ারমেন্ট নর্মালি হয় না, বা হলেও সেটা খুব মিনিমাম লেভেলে থাকে। বেসিক্যালি প্রোটিনিউরিয়া হচ্ছে, আমরা এখানে এডেমা দেখবো যে কারণ হাইপোঅ্যালবুমিনেমিয়া থেকে অনকোটিক প্রেশার কমে যায়, সেখান থেকে এডেমা হচ্ছে। আবার সেই সাথে একই সাথে এখানে সেখান থেকে পেশেন্টের একই সাথে সেকেন্ডারি হাইপার
অ্যালডোস্টেরোনিজম ডেভেলপ করে। সো ওভারঅল সব কিছু মিলে পেশেন্টের এডেমা থাকবে, বাট এখানে আমরা হাইপার টেনশন ওইভাবে দেখি না, এখানে আমরা হেমাচুরিয়া নর্মালি আসলে এগুলো আমরা এখানে পাই না। সো এখন কথা হচ্ছে যে কোনো একটা পার্সনে যদি নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে, আমরা এখানে বায়োপসি করলে আসলে কী পাবো? আমাদের বায়োপসিটা এখানে ইম্পর্টেন্ট। এমআরসিপিতে আসলে যেটা হয় সেটা হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকে যেখান থেকে আমাকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে, এবং ডায়াগনোসিসের পরে জিজ্ঞাসা করবে কি বায়োপসি রিপোর্টে কী থাকবে, অথবা সে বায়োপসি রিপোর্টের ফাইন্ডিংসটা বলবে যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। সো এখানে যদি আমরা আসলে বায়োপসি করি, আমরা যদি লাইট মাইক্রোস্কোপি করি সেখানে কিছুই পাবো না, লাইট মাইক্রোস্কোপি রিপোর্ট নর্মাল আসবে। কিন্তু যদি আমি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি করি, সেইখানে আমি চেঞ্জেস খুঁজে পাবো। কী চেঞ্জ খুঁজে পাবো? দুইটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে আমরা দেখব যে পডোসাইটগুলো এখানে ফিউশন হয়ে গেছে, আর আমরা দেখব যে ইফাসমেন্ট অফ ফুড প্রসেস। তাহলে ফুড প্রসেস ইফাসমেন্ট আর পডোসাইট আমরা দেখব যে পডোসাইট ফিউশন। তাহলে এই চেঞ্জেসটা আমরা আসলে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাবো, বাট লাইট মাইক্রোস্কোপি রিপোর্ট আসলে নর্মাল আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান কি? সো সাধারণত আসলে 80% টাইমস আমরা দেখি যে স্টেরয়েডে খুব ভালো কাজ করে। সো পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে স্টেরয়েড, প্রেডনিসোলন, গ্লুকোকর্টিকয়েডস এইগুলো আসলে আমরা দিয়ে থাকি। সো স্টেরয়েডের ক্ষেত্রে মোটামুটি ভালো রেসপন্স করে, বাট যেই সকল পেশেন্টের ক্ষেত্রে স্টেরয়েড কাজ করে না, রেসপন্সিভ না, সেইখানে আমরা সেইখানে স্টেরয়েড যখন ফেইল করতেছে তখন আমরা সেখানে সাইক্লোফসফামাইড চুজ করি, সো এটা হচ্ছে আমাদের বেসিক ট্রিটমেন্ট। এখন প্রশ্ন হলো যে হোয়াট অ্যাবাউট দ্য প্রোগনোসিস? বেসিক্যালি নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে প্রোগনোসিস 3 রকম হইতে পারে। একটা হইতে পারে একটা ইভেন্ট হয়েছে, একটা ইভেন্ট হয়ে ভালো হয়ে গেছে, তাহলে নো রিল্যাপস। কিছু মানুষের ক্ষেত্রে এরকম হইতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে রিল্যাপস হয়। অ্যারাউন্ড 1/3 পেশেন্টের ক্ষেত্রে আমরা রিল্যাপস হতে দেখি, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্ট রিল্যাপস আসে, লাইক বাচ্চাটা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত ফ্রিকোয়েন্ট রিল্যাপস হইতে থাকে। তাহলে ফ্রিকোয়েন্ট রিল্যাপস থাকতে পারে। তাহলে অনেক পেশেন্টের রিল্যাপস হয়, অনেক পেশেন্টের রিল্যাপস হয় না, বাট যাদের রিল্যাপস হয় সাধারণত আমরা দেখি যে অ্যাডাল্ট পিরিয়ড পর্যন্ত রিল্যাপস হইতে থাকে, অ্যাডাল্টহুডে যাওয়ার পরে রিল্যাপস আর ওইভাবে আসে না, এমনও হইতে পারে। সো চিলড্রেনের ক্ষেত্রে এটা বলতেছি। সো বেসিক পেশেন্টের প্রেজেন্টেশন আসলে এটাই থাকে। আমাদের এখানে আসলে এমআরসিপিতে মোস্টলি কোশ্চেন আসবে, একটা নেফ্রোটিক সিনড্রোমের সিনারিও দেওয়া থাকবে, সিনারিও দিয়ে বলবে কি যে লাইট মাইক্রোস্কোপি করছি, কিছুই পাই নাই, হ্যাঁ, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দিকে ইফাসমেন্ট অফ দ্য ফুড প্রসেস, হ্যাঁ, বা পেশেন্টের পডোসাইটগুলা এরকম ফিউশন হয়ে গেছে, এরকম একটা ফাইন্ডিংস দিয়ে বলবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, পেছনের রিজনটা কি, তাহলে এটা মিনিমাল চেঞ্জ ডিজিজ। অথবা পুরো সিনারিও দিয়ে বলবে কি হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, অথবা বলবে যে স্টেরয়েড কাজ করে না, এখন কি করবো, তাহলে আমি সাইক্লোফসফামাইড দিব। এইভাবেই কোশ্চেনগুলো হয়তো বা আসবে। অথবা পুরো সিনারিও দেওয়া থাকবে, এখন বলবে যে পেশেন্টের, আমি সিনারিও থেকে বুঝতেছি যে এটা আসলে মিনিমাল চেঞ্জ ডিজিজ, হ্যাঁ, হয়তো বা এটিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টরগুলোকে হয়তো বা মেনশন করা থাকবে, এখন বলবে যে বায়োপসি রিপোর্টে কী পাবো, হ্যাঁ, তখন ওই অপশনগুলো চলে আসবে। তাহলে এইভাবে নর্মালি আসলে কোশ্চেনগুলো আসে, অথবা এটিওলজি থেকেও কোশ্চেন আসতে পারে। নর্মালি এমআরসিপিতে আসলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা আসলে বেশি আসতে দেখি। সো এই ছিল মোটামুটি এই ক্লাসের আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।